সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো তোমরা। তোমাদের সুবিধার্থে আমি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত একটি নাটক নবাব সিরাজউদ্দৌলা নাটকটি পাঠ করছি। তোমরা যারা বিভিন্ন পড়ার কারণে, বিশেষ করে সায়েন্সের ছাত্রীরা যারা বিভিন্ন বিষয়ে প্রাইভেট পড়ার কারণে বাংলার মূল টেক্সটটা পড়ার সময় হয়ে ওঠে না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমরা এটা শুনলেও তোমাদের উপকার হবে এবং তোমরা সময়ের অভাবে যদি পাঠ করতে নাও পারো, তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা সফলকাম হতে পারবে। এই নাটকটি আমরা ক্ষেত্র বিশেষে ব্যাখ্যা দেব। তাহলে শুরু করছি। বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা। নাটকটি লিখেছেন নাট্যকার সিকান্দার আবু জাফর। প্রথম অঙ্ক। তোমরা জানো নাটকে বিভিন্ন সময় দৃশ্যের ঘোষণা দিতে হয়। এই পর্বে এই কাজ হবে, এই দৃশ্যে এই ঘটনা ঘটবে, এই পোশাক পরবে, মঞ্চসজ্জা কেমন হবে, এইসব বিষয়েও নাট্যকারকে লিখে দিতে হয়। শিক্ষার্থী হিসেবে এসব বিষয়েও তোমাকে পাঠ নিতে হবে। বিশেষ করে তোমরা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেবে, তাদের এইখান থেকেই অনেক সময় এমসিকিউ আকারে প্রশ্ন হতে পারে। যবনিকা উত্তোলনের অব্যাহতি পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা। এই যে বাক্যটি, এটি আসলে নাটকের মঞ্চে যে কি ঘটনাটা ঘটবে এবং কিভাবে মঞ্চ সজ্জিতকরণ করতে হয়, নাট্যকার এরকম খুঁটিনাটি বিষয়ে নির্দেশ দিয়ে থাকে। আমরা দেখব এই নাটকেও এরকম নির্দেশনা আছে। নাটকে তাহলে আমরা পড়ছি প্রথম অঙ্ক। যবনিকা উত্তোলনের অব্যাহতি পূর্বে আবহ সঙ্গীতের পটভূমিতে নেপথ্যে ঘোষণা। এক স্বাধীন বাংলাদেশ থেকে আর এক স্বাধীন বাংলায় আসতে বহু দুর্যোগের পথ আমরা পাড়ি দিয়েছি। বহু লাঞ্ছনা, বহু পীড়নের গ্লানি আমরা সহ্য করেছি। দুই স্বাধীন বাংলার ভেতরে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আজ এই নতুন দিনের প্রান্তে দাঁড়িয়ে বিস্তৃত অতীতের পানে দৃষ্টি ফেলে বাংলার শেষ সূর্যালোকিত দিনের সীমান্ত রেখায় আমরা দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজের দুর্বহ জীবনের মর্মন্তুদ কাহিনী আমরা স্মরণ করি গভীর বেদনায়, গভীর সহানুভূতিতে। সে কাহিনী আমাদের ঐতিহ্য। আজ তাই অতীতের সঙ্গে একাত্ম হবার জন্য আমরা বিস্মৃতির যবনিকা উত্তোলন করছি। অর্থাৎ নাটকে আমাদের দুই স্বাধীন বাংলার, প্রথম স্বাধীন বাংলার একেবারে শেষ প্রান্তে যিনি ছিলেন তার নাম নবাব সিরাজউদ্দৌলা। তার জীবনের যে করুণ কাহিনী, নাট্যকার করুণ রসে এটাকে উপস্থাপন করেছেন এবং আমরা তার দুঃখে ভারাক্রান্ত হই, আমরা তার বেদনায় ব্যথিত হই এবং তাকে আমরা প্রেরণা হিসেবে গ্রহণ করি। তিনি হয়তো পরাজিত হয়েছেন, কিন্তু আমরা পরাজিত হব না, এই আশাবাদ নিয়ে নাট্যকার তার এই নাটকটি লিখেছিলেন। 1756 সাল 19 জুন। প্রথম দৃশ্য সময় 1756 সাল 19 জুন। স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। তোমরা জানো যে নাটকে তিনটা জিনিসে থাকে: সময়ের অক্ষ, কালের অক্ষ এবং ঘটনার অক্ষ। আর এই কারণে সার্থক নাট্যকারগণ নাটকের দৃশ্যে সময় সংযোজন করেন, স্থানকেও উল্লেখ করে দেন। আমরা দেখব এই নাটকেও নাট্যকার সেই ভুল করেননি, তিনিও সময় এবং স্থান উল্লেখ করে দিচ্ছেন। প্রথম দৃশ্য তাহলে কোথায় হচ্ছে? প্রথম দৃশ্য হচ্ছে স্থান ফোর্ট উইলিয়াম দুর্গ। সময়টা হচ্ছে
সালে 19 জুন। এখন এই নাটকে যদি কখনো মঞ্চায়ন করা হয় তাহলে কারা কারা এই দৃশ্যে অংশগ্রহণ করবে, কোন কোন শিল্পী বৃন্দ এই দৃশ্যে আসবেন তাদের নামও তিনি উল্লেখ করছেন। মঞ্চে প্রবেশের পূর্বে পর্যায় অনুসারে ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, উর্মিচাঁদ, মীর মর্দান, মানিকচাঁদ, সিরাজ, রায় দুর্লভ, ওয়াটসন। নবাব সৈন্য দুর্গ আক্রমণ করছে। দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়, তবু যুদ্ধ না করে উপায় নেই। তাই ক্যাপ্টেন ক্লেটন দুর্গ প্রাচীরের এক অংশ থেকে মুষ্টিমেয় গোলন্দাজ নিয়ে কামান চালাচ্ছেন। ইংরেজ সৈন্যের মনে কোনো উৎসাহ নেই, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তাহলে আমরা যাচ্ছি, এই দৃশ্য একটা যুদ্ধে অবস্থান। নাটকের প্রথম দৃশ্যে তাহলে কী আছে, একটা যুদ্ধের অবস্থান আছে। এই যুদ্ধে আমরা দেখছি ইংরেজদের শোচনীয় অবস্থা। ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন ক্লেটন, তিনি নাটকের প্রথম চরিত্র। তাহলে যদি প্রশ্ন করা হয় সিরাজউদ্দৌলা নাটকের প্রথম চরিত্র কোনটি, নাটকের প্রথম দৃশ্যের প্রথম চরিত্র হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন। প্রাণপণে যুদ্ধ করে সাহসী ব্রিটিশ সৈনিক, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা। ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ। গোলাগুলির শব্দ প্রবল হয়ে উঠল। ক্যাপ্টেন ক্লেটন একজন বাঙালি গোলন্দাজের দিকে এগিয়ে গেলেন। ক্লেটন, তোমরাও প্রাণপণে যুদ্ধ করো বাঙালি বীর, বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না। যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, ভিক্টোরি অর ডেথ। তারপরে কি একজন প্রহরীর প্রবেশ ঘটল। ওয়ালি খান, যুদ্ধ বন্ধ করবার আদেশ দিন। ক্যাপ্টেন ক্লেটন, নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে। ক্লেটন, না, ওয়ালি খান, এখনই যুদ্ধ বন্ধ করুন। নবাব সৈন্যের কাছে আত্মসমর্পণ না করলে দুর্গের একটি প্রাণীকেও তারা রেহাই দেবে না। ক্লেটন, চুপ বেঈমান, কাপুরুষ বাঙালির কাছে যুদ্ধ বন্ধ হবে না। তাহলে নবাবকে তিনি ইংরেজ বলছেন একজন কাপুরুষ বাঙালি। তিনি তাহলে বলছেন যে নবাবকে কাপুরুষ বাঙালি বলেছেন কেন, যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো নবাবকে কাপুরুষ বাঙালি বলেছেন ক্লেটন, ইংরেজ সেনাপতি। ওয়ালি খান, ওসব কথা বলবেন না সাহেব, ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তাই বলে বাঙালিকে কাপুরুষ নয়। যুদ্ধ বন্ধ না করলে নবাব সৈন্য এখনই তার প্রাণ নেবে। হোয়াট? যত বড় মুখ নয় তত বড় কথা। ওয়ালি খানকে চর মারার জন্য এগিয়ে গেল অপর একজন দেহরক্ষীর দ্রুত প্রবেশ। আর একটা চরিত্র আমার আগমন ঘটল, তার নাম জর্জ। ক্যাপ্টেন ক্লেটন, অধিনায়ক এনসাইন পিকার্ডের পতন হয়েছে। প্রিন্স পয়েন্টের সমস্ত ছাউনি ছারখার করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাব সৈন্যের দুর্গের দিকে এগিয়ে আসছে। ক্লেটন, কি করে তারা এখানে আসবার রাস্তা খুঁজে পেল? জর্জ, উর্মিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠিয়েছে। নবাবের পদাতিক বাহিনীর দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছে। ক্লেটন, বাধা দেবার কেউ নেই। ক্ষিপ্ত স্বরে, ক্যাপ্টেন মিনমিন দমদমে রাস্তা উড়িয়ে দিতে পারেননি। জর্জ, ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড আর মার্নিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে গেছেন। ক্লেটন, কাপুরুষ বেঈমান, জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়। চালাও গুলি, চালাও। নবাব সৈন্যদের দেখিয়ে দাও যে বিপদের মুখে ইংল্যান্ডের বীর সন্তান কতখানি দুর্জয় হয়ে ওঠে। জন হলওয়েলের প্রবেশ এবং জর্জের প্রস্থান। হলওয়েল, এখনই গুলি চালিয়ে বিশেষ ফল হবে কি? ক্যাপ্টেন ক্লেটন, যুদ্ধ করতে করতে প্রাণ দেওয়া ছাড়া আর কি? সার্জন হলওয়েল, আমার মনে হয় গভর্নর রজার ডেকের সঙ্গে একবার পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত। ক্লেটন, তাতে কি নবাবের অত্যাচারের হাত থেকে আমরা রেহাই পাবো ভেবেছেন? হলওয়েল, তবু কিছুটা আশা থাকবে, কিন্তু যুদ্ধ করে টিকে থাকার কোনো আশা নেই। গোলাগুলি যা আছে
তা দিয়ে আজ সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করা যাবে না। ডাচদের কাছে, ফরাসিদের কাছে, সবার কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, কিন্তু সৈন্য তো দূরের কথা, 1 ছটাক বারুদও পাঠিয়ে কেউ আমাদের সাহায্য করল না। বাহিরের গোলা আওয়াজ প্রবল হয়ে উঠল। ক্লেটন, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমি গভর্নর ডেকের সঙ্গে একবার আলাপ করে আসি। ক্লেটনের প্রস্থান। বাহির থেকে যথারীতি গোলাগুলির আওয়াজ আসছে। হলওয়েল চিন্তিতভাবে এদিক ওদিক পায়চারি করছেন। হলওয়েল পায়চারি থামিয়ে হঠাৎ চিৎকার করে, এই কে আছো? রক্ষীর প্রবেশ। জর্জ, ইয়েচ্ছা। হলওয়েল, উর্মিচাঁদকে বন্দি করে কোথায় রাখা হয়েছে? জর্জ, পাশেই একটা ঘরে। হলওয়েল, তাকে এখানে নিয়ে এসো। জর্জ, রাইট স্যার। জর্জ দ্রুত বেরিয়ে চলে যায় এবং প্রায় পর মুহূর্তেই উর্মিচাঁদকে নিয়ে প্রবেশ করে। উর্মিচাঁদ প্রবেশ করতে করতে, সুপ্রভাত সার্জন হলওয়েল। সুপ্রভাত। তাই না উর্মিচাঁদ? নবাব গোলাগুলির আওয়াজ বন্ধ হয়ে যায়। হলওয়েল বিস্মিতভাবে এদিক ওদিক তাকিয়ে বলেন, নবাব সৈন্যের গোলাগুলি বন্ধ হয়ে গেলে কেন বলুন তো? উর্মিচাঁদ কান পেতে শুনল। বোধহয় দুপুরের আহারের জন্য সাময়িক বিরতি দেওয়া হয়েছে। হলওয়েল, এই সুযোগে সদ্য ব্যবহার করতে হবে উর্মিচাঁদ। আপনি নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিক চাঁদের কাছে একখানা পত্র লিখে পাঠান। তাকে অনুরোধ করুন নবাব সৈন্য যেন আর যুদ্ধ না করে। উর্মিচাঁদ, বন্দির কাছে প্রার্থনা কেন সার্জন হলওয়েল? আমি গভর্নর ডেকের ধ্বংস দেখতে চাই। জর্জ, সার্জন হলওয়েল, গভর্নর রজার ডেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। হলওয়েল, দুর্গ থেকে পালিয়ে গেছেন? জর্জ, গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল, কিন্তু তিনি আহত হননি। উর্মিচাঁদ, দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। হলওয়েল, যুদ্ধ করতে করতে পান দেবেন বলে আধ ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন, শেষে তিনিও পালিয়ে গেলেন। উর্মিচাঁদ, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। হলওয়েল, উর্মিচাঁদ এখন উপায়? উর্মিচাঁদ, আবার কি? ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন জন ফেবানিয়া হলওয়েল সর্বাধিনায়ক। আপনি এখন কমান্ডার ইন চিফ। তাহলে হলওয়েলের পুরো নাম হচ্ছে জন জেফানিয়া হলওয়েল। ইনি ইতিহাসে বিখ্যাত, আমরা জানি ইনি ইতিহাসে বিখ্যাত। বিশেষ করে হলওয়েল অন্ধকূপ হত্যা যে প্রচারণা সৃষ্টি করেছিলেন, তার জন্য তিনি বিখ্যাত। তার নাম হচ্ছে সার্জন জন জেফানিয়া হলওয়েল। তাহলে হলওয়েলের পুরো নাম কি যদি পরীক্ষা আসে? সার্জন জন জেফানিয়া হলওয়েল। উর্মিচাঁদ, আচ্ছা, আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ পাকাড়ে সাদা নিশান উড়িয়ে দিন। উর্মিচাঁদের প্রস্থান। বাহিরে হঠাৎ গোলমালের শব্দ শোনা গেল। বেগে জর্জের প্রবেশ। জর্জ, সর্বনাশ হয়েছে। একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড়হুড় করে কেল্লার ভেতরে ঢুকে পড়ছে। হলওয়েল, সাদা নিশান ওরাও, দুর্গ তোরণের সাদা নিশান ওরাও। জর্জ ছুটে গিয়ে একটি নিশান উড়িয়ে দিল। প্রায় সঙ্গে সঙ্গে নবাবের সৈন্যরা, অধিনায়ক রাজা মানিক চাঁদ ও মীর মর্দনের প্রবেশ। মীর মর্দন, এই যে দুশ্মনরা এখানে থেকেই গুলি চালাচ্ছে। হলওয়েল, আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি যুদ্ধের নিয়ম অনুসারে। মীর মর্দন, সন্ধি না আত্মসমর্পণ? মানিক চাঁদ, সবাই অস্ত্র ত্যাগ করো। মীর মর্দন, মাথার উপরে হাত তুলে দাঁড়াও। মানিক চাঁদ, তুমিও হলওয়েল, তুমিও মাথার উপরে দুহাত তুলে দাঁড়াও। কেউ এক চুল নড়লে পান যাবে। দ্রুত গতিতে নবাব সিরাজের প্রবেশ, সঙ্গে সসৈন্য সেনাপতি রায়দুর্লভ। বন্দিরা কুর্নিশ করে এপাশে সরে দাঁড়ালো। সিরাজ চারদিকে একবার ভালো করে দেখেন, ধীরে ধীরে হলওয়েলের দিকে এগিয়ে গেলেন। নবাব সিরাজউদ্দৌলা, কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসে আছে। তোমার কৃতকার্যের উপযুক্ত শাস্তি প্রতিফল নেবার জন্য তৈরি হও হলওয়েল। হলওয়েল, আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না। জুলুম?
এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছ তাতে তোমাদের উপর সত্যকার জুলুম করতে পারলে আমি খুশি হতুম। গভর্নর ডেক কোথায়? হলওয়েল, তিনি কলকাতার বাহিরে গেছেন। সিরাজ, কলকাতার বাহিরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি হলওয়েল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গেই রজার ডেক প্রাণ বয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমি তার কৈফিয়ত চাই। নবাব সিরাজউদ্দৌলার যুক্তিটি অসাধারণ। তিনি বলেছেন, বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ সরকার পেল কোত্থেকে? আমি তার কৈফিয়ত চাই। হলওয়েল, আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্য। শুধু আত্মরক্ষার জন্যই কাশিম বাজার কুটিতে তোমরা গোপন অস্ত্র আমদানি করেছিলে, তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিম বাজার কুটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্দি করা হয়েছে ওয়াটস আর কলেটকে। রায়দুল্লভ ঝাপনা। সিরাজ, বন্দি ওয়াটসকে এখানে হাজির করুন। 19 করে রায়দুল্লভের প্রবেশ। সিরাজ, তোমরা ভেবেছ তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না। ওয়াটস, ইউর এক্সেলেন্সি। সিরাজ, আমি জানতে চাই তোমাদের অশিষ্ট আচরণের জবাবদিহি কে করবে? কাশিম বাজারে তোমরা গোলাগুলি আমদানি করেছ। কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তোমরা নিজেদের দখলে আনছো। দুর্গ সংস্কার করে তোমরা সামরিক শক্তি বৃদ্ধি করেছ। আমার নিষেধ অগ্রাহ্য করে কৃষ্ণবল্লভকে তোমরা আশ্রয় দিয়েছ। বাংলার মসনদে বসবার পর আমাকে তোমরা নজরানা পর্যন্ত পাঠাওনি। তোমরা কি ভেবেছ এইসব অনাচার আমি সহ্য করব? ওয়াটস, আমরা আপনার অভিযোগের কথা কাউন্সিলরের কাছে পেশ করব। তোমাদের ধৃষ্টতার জবাবদিহি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তোমাদের বাণিজ্য করবার অধিকার আমি প্রত্যাহার করছি। ওয়াটস, কিন্তু বাংলাদেশে বাণিজ্য করবার অনুমতি দিল্লির বাদশাহ আমাদের দিয়েছেন। সিরাজ, বাদশাকে তোমরা ঘুষের টাকায় বশীভূত করেছ। তিনি তোমাদের অনাচার দেখতে আসেন না। হলওয়েল, ইউর এক্সেলেন্সি, নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছেন। সিরাজ, আর আমাকে তিনি যে অনুমতি দান করে গেছেন তা তোমাদের অজানা থাকবার কথা নয়। সে খবর অ্যাডমিরাল ওয়াটসন, ক্লিপার্টিক, ক্লাইভ সকলের জানা আছে। মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে যে পত্রালাপ করে তা আমার জানা নেই ভেবেছ? আমি সব জানি। তবু তোমাদের অবাধ বাণিজ্যে এ পর্যন্ত কোনো বিঘ্ন ঘটায়নি। কিন্তু সদ্য ব্যবহার তো দূরের কথা, তোমাদের জন্য করুণা প্রকাশ করাও অন্যায়। ওয়াটস, ইউর এক্সেলেন্সি, আমাদের সম্বন্ধে ভুল খবর শুনেছেন। আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি। উই হ্যাভ কাম টু আর্ন মানি, নট টু গেট ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করব কেন? সিরাজ, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, আর তাতে বাধা দিলেই তোমরা শাসন ব্যবস্থায় ওলট পালট আনতে চাও। কর্ণাটকে, দক্ষিণাট্যে তোমরা কি করেছ? শাসন ক্ষমতার কারাত্ব, অবাধ লুটতরাজের পথ আবিষ্কার করে দিয়েছ। বাংলাতেও তোমরা সেই ব্যবস্থা করতে চাও। তা না হলে আমার নিষেধ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কার তোমরা বন্ধ করনি কেন? হলওয়েল, ফরাসি ডাকাতদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। ফরাসি ডাকাত আর ইংরেজ অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? অর্সন, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। ইউর এক্সেলেন্সি, সিরাজ, চাও কি না চাও সে বিচার পরে হবে। রায়দুল্লভ ঝাপনা। গভর্নর ডেকের বাড়িটা কামানের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে ঘোষণা করে দিন সমস্ত ইংরেজ যেন অবিলম্বে কলকাতা ছেড়ে চলে যায়। আশেপাশে গ্রামবাসীদের জানিয়ে দিন তারা যেন কোনো ইংরেজদের কাছ থেকে কোনো প্রকারের সওদা না বেচে। এই নিষেধ কেউ অগ্রাহ্য করলে তাকে গুরুতর শাস্তি ভোগ করতে হবে। রায়দুল্লভ হুকুম ঝাপনা। সিরাজ, আজ থেকে কলকাতার নাম হলো আলীনগর। রাজা মানিকচাঁদ, আপনাকে আমি আলীনগরের দেওয়ান নিযুক্ত করলাম। তাহলে যদি বলা হয় সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রাখছিলেন? সিরাজউদ্দৌলা কলকাতার নাম রেখেছিলেন হচ্ছে আলীনগর। মানিকচাঁদ,
জাহাপনার অনুগ্রহ। সিরাজ, আপনি অবলম্বনে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটি ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি নবাবের তহবিলে বাজেয়াপ্ত করুন। কলকাতা অভিযানের সমস্ত খরচ বহন করবে কোম্পানির প্রতিনিধিরা আর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এখানকার প্রত্যেকটি ইংরেজ। মানিকচাঁদ, হুকুম জাহাপনা। সিরাজ, উর্মিচাঁদের কাছে এসে তার কাঁধে হাত রেখে, আপনাকেও মুক্তি দেওয়া হলো উর্মিচাঁদ। উর্মিচাঁদ কৃতজ্ঞতায় নতশির। আর মীরমর্দন, ঘা, রাজা রাজবল্লভের সঙ্গে আমার একটা মিটমাট হয়ে গেছে, কাজেই কৃষ্ণ বল্লভকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। মীরমর্দন, হুকুম জাহাপনা। সিরাজ, হলওয়েল, ইউর এক্সেলেন্সি। সিরাজ, তোমার সৈন্যদের মুক্তি দিচ্ছি, কিন্তু তুমি আমার বন্দী। কয়েদি হলওয়েল, ওয়াটস আর কালেটকে আমার সঙ্গে পাঠাবার ব্যবস্থা করুন। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আমি তাদের বিচার করব। রায় দুর্লভ, জাহাপনা। সিরাজ বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই মাথা কুর্নিশ করে তাকে। এইভাবে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্য